সুপ্রভাত বন্ধুরা। আজ 19 মার্চ বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমে চোখ রাখব আন্তর্জাতিক সংবাদে। আমেরিকার মতো একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কখন কি বলছেন তার মধ্যে সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না আন্তর্জাতিক করেসপন্ডেন্টরা। ট্রাম্প গত সোমবার 12:21 বলেন, আমি অনেক দিন ধরেই জানতাম যে আমাদের যদি ইউরোপিয়ানদের সাহায্যের প্রয়োজন হয় তারা আসবে না। ট্রাম্প 12:53 বলেন, আমাদের কিছু মিত্র খুবই উৎসাহী, তারা ইতিমধ্যেই সাহায্যের জন্য আসছে। ট্রাম্প 12:54 আমাদের সরঞ্জাম এবং সব ধরনের সাহায্য দরকার, বিশেষ করে বড় শক্তিগুলো রাশিয়া, চীন, যে কোনো একটির পক্ষ থেকে। ট্রাম্প 12:56 বলেন, আমাদের কারো সাহায্য দরকার নেই। আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতি, আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আছে, আমাদের মিত্রদের কোনো প্রয়োজন নেই। মঙ্গলবার সর্বশেষে ট্রাম্প বলেন, জাপানে আমাদের 45,000 সৈন্য আছে, দক্ষিণ কোরিয়ায় 45,000 এবং জার্মানিতে 50,000। আমরা এই সব দেশের প্রতিরক্ষা করি, কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় তখন তারা বলে এই যুদ্ধে আমাদের সাহায্য করা তাদের পক্ষে সম্ভব নয়। ইরান উপকূলের অদূরে অগ্নিকাণ্ডের শিকার মার্কিন নৌসেনার বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে গ্রিসের বন্দর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল পেন্টাগন। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডের নির্দেশ মেনে যুদ্ধজাহাজটিকে সংঘাত ক্ষেত্র থেকে সরানোর তৎপরতা শুরু করেছে বলে একটি খবর প্রকাশিত হয়েছে। গত 12 মার্চ সৌদি আরব উপকূলের অদূরে লোহিত সাগরে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল ইউএসএস জেরাল্ড ফোর্ড। সেন্টিকম এক বিবৃতিতে জানিয়েছিল, এই অগ্নিকাণ্ড যুদ্ধজনিত নয়, জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে আহত 2 নৌসেনার শারীরিক অবস্থা স্থিতিশীল। এতে জাহাজের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছিল, বিমানবাহী রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে। কিন্তু বুধবার যুদ্ধের 18তম দিনে মার্কিন নৌসেনার এক কর্তা জানান, যুদ্ধ জাহাজটিকে সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদাবেতে পাঠানো হচ্ছে। সেখানে রয়েছে আমেরিকার একটি নৌঘাঁটি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খোমেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী 2টি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন। প্রসঙ্গত, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খোমেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। লারিজানি ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েল কাটজ এই তথ্য জানান। তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পতাকাবাহী বা ভারত অভিমুখী জাহাজগুলো নিরাপদে চলাচল নিশ্চিত করতে চায় ভারত। বিনিময়ে গত ফেব্রুয়ারিতে জব্দ করা 3টি ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার জন্য ভারতের কাছে দাবি জানিয়েছে ইরান। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সম্পর্কে অবগত 3টির সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। নিজেদের জলসীমার কাছাকাছি থাকা অবস্থায় ইরানের সংশ্লিষ্ট এই ট্যাঙ্কার 3টি জব্দ করেছিল ভারত। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন বা পরিবর্তন করেছিল এবং সমুদ্রপথে অবৈধভাবে এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের কাজে যুক্ত ছিল। কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়, কোটি মানুষ অন্ধকারে। কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারলে খুশি হবেন ট্রাম্প। সোমবার নিজের মুখে এই কথা বলেছেন তিনি। ট্রাম্প খোলাখুলি বলেছেন, আমি বিশ্বাস করি আমি কিউবাকে নিয়ে নিতে পারবো, এই সম্মানটা আমার থাকবে, এটা আমার ক্ষেত্রে একটা বড় সম্মান। কোনো না কোনোভাবে কিউবাকে নেওয়া, অর্থাৎ সেটা কিউবাকে মুক্ত করা হতে পারে, নিয়ে নেওয়াও হতে পারে। যাই হোক, আমার মনে হয় আমি যা খুশি করতে পারি। ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনেই এ কথা বলেন ট্রাম্প। আসছি দেশের খবরে।
5 বছরে দেশের বিভিন্ন রাজ্যে অন্তত 315 জন সাফাই কর্মীর মৃত্যু হয়েছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সিপিআইএম সাংসদ জন ব্রিটাসের প্রশ্নের উত্তরে এই তথ্য সামনে এসেছে। খোদ কেন্দ্রীয় সরকারের একটি সমীক্ষায় প্রকাশিত তথ্য বলছে দেশে 40% স্নাতকই এই মুহূর্তে বেকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবারে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে ফ্যাসিস্ট বলে উল্লেখ করলেন লোকসভায়। একই সঙ্গে দাবি করলেন সেই সরকারের কারণেই রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে রাশিয়া থেকে আরও বেশি করে অপরিশোধিত তেল কিনছে ভারত। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, মস্কো থেকে নয়াদিল্লি তেল কেনার পরিমাণ এতটাই বাড়িয়েছে যে চীনগামী একটি তেল বোঝাই জাহাজ দক্ষিণ চীন সাগর অভিমুখ বদলে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিপোর্ট বলছে, চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিল এমন আরও কিছু তেল বোঝাই জাহাজ তাদের অভিমুখ বদলে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনুমান, এই বিষয়ে ভারত, রাশিয়া, চীনের মধ্যে কোনো না কোনো একটি সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 4 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের জন্য 25 লক্ষের বেশি কর্মচারী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও। কমিশন জানিয়েছে, মোট 832টি বিধানসভা অঞ্চলে ভোটের সময় 1111 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তারাই কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবেন। পরিবেশ আন্দোলনের কর্মী সোনাম ওয়াংচুককে মুক্তি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বলেছেন, সোনাম ওয়াংচুককে যে দানবীয় জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল, সিপিআইএম ফের একবার সেই আইনের বিরোধিতা করছে। সিপিআইএমের সাধারণ সম্পাদক বলেছেন, সুপ্রিম কোর্টে এই নিয়ে যে মামলা চলছে তা নিয়ে সুপ্রিম কোর্টের রায় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্য সোনাম ওয়াংচুককে ক্ষতিপূরণ দেওয়া উচিত। গত শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে কুখ্যাত আমেরিকান ভাড়াটে সৈন্য ম্যাথু ভ্যান ডাইককে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেই সঙ্গে দিল্লি ও লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে 6 জন ইউক্রেনীয় নাগরিককে। উত্তর পূর্ব ভারতে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে। এরপরই হাসিনার 2 বছর আগে সেই দাবি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। 2 বছর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের দাবি করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশ ও মায়ানমারের থেকে কিছু অংশ কেটে নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গড়ার ছক কষছে এক সাদা চামড়ার মানুষ। সেই সময়ে বিষয়টি নিয়ে তেমন তোলপাড় হয়নি। সকলে ভেবেছিলেন ভোটের আগে মানুষকে মিথ্যা ভয় দেখিয়ে নিজের পক্ষে রাখতে চাইছেন শেখ হাসিনা। এখন রাজ্যের খবর। এবার 5 জেলায় জেলা শাসক বদলালো নির্বাচন কমিশন। কোচবিহার ও জিতেন যাদব, জলপাইগুড়িতে সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরে বিবেক কুমার, মালদহে রাজনবীর সিং কাপুর এবং মুর্শিদাবাদে আর অর্জুনকে জেলা শাসকের পাশাপাশি ডিইওর দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার 13 আইএএস আধিকারিককে রদবদল করেছে নির্বাচন কমিশন। শ্রীকান্ত পল্লীকে নদিয়ার জেলা শাসক এবং ডিইও, শ্বেতা আগরওয়ালকে পূর্ব বর্ধমানের, শিল্পা গরিশারিয়াকে উত্তর 24 পরগনায়, অভিষেক তিওয়ারিকে দক্ষিণ 24 পরগনায় এই পদে নিয়োগ করেছে কমিশন। দার্জিলিংয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে হরিশঙ্কর পানিক্কর এবং আলিপুরদুয়ারে টি বালসুব্রহ্মণ্যমকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। স্মিতা পান্ডেকে কলকাতা কর্পোরেশনে কমিশনার পদে নিয়োগ করেছে কমিশন। কলকাতা উত্তরের ডিইও পদে থাকবেন তিনি। রণধীর কুমারকে দক্ষিণ কলকাতার ডিইও পদে নিয়োগ করা হয়েছে। বুধবারই পুলিশের 5 ডিআইজিকে বদলের নির্দেশ দিয়েছে কমিশন। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের আনা হয়েছে। ভিন রাজ্য থেকে আসা গাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার। গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় নগদ অর্থ রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায়। যে গাড়ি থেকে বিপুল অঙ্কের অর্থ উদ্ধার হয়েছে তাতে অসমের নাম্বার প্লেট রয়েছে। গাড়ির মালিক দাবি করেছেন তিনি অসমের ব্যবসায়ী। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মঙ্গলবার চিরাং থেকে আলিপুরদুয়ার বেড়াতে এসেছিলেন, কিন্তু নির্বাচনের আবহে এত নগদ উদ্ধারের ঘটনা গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। তারা জানাচ্ছেন এখনো অর্থের উৎস সম্পর্কিত সদুত্তর পাননি দম্পতির কাছ থেকে। গাড়িটির বিভিন্ন অংশ থেকে প্রায় 2,75,000 টাকা উদ্ধার করা হয়েছে।
ভোটের মুখে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো সিতাইয়ে। এই ঘটনায় শিলদুয়ার এলাকার বাসিন্দা প্রত্যয় বর্মন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি বন্দুক এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে কোচবিহারের পুরো এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী। আলুর দাম আরও কমল। ফোরেদের নিয়ন্ত্রণে কুইন্টাল প্রতি দর 260 থেকে 280 টাকা। পরপর 3 দিন কালবৈশাখী ঝড় বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি হওয়ায় আলু চাষিদের কপালে ভাঁজ। এখনো 50 ভাগ অধিক আলু জমিতে মাটির তলায়। আলুর বস্তাও কালোবাজারি। 8 থেকে 10 টাকার বস্তার দাম বেড়ে 20 থেকে 22 টাকা। কৃষকেরা সর্বশান্ত। কৃষকেরা আলুর সরকারি দাম চেয়ে জেলার শালবনী ব্লকের পীরকাটা ও মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর রাজ্য সড়কে আলু ঢেলে তুমুল বিক্ষোভ সহ অবরোধ করে। প্রায় 1 মাস পার হতে চলল। মুখ্যমন্ত্রী সরকারিভাবে 950 টাকা দরে আলু কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ অবধি সরকারিভাবে কোথায় আলু কেনা হচ্ছে কেউ জানেন না। এমনকি জেলার ব্লকগুলির কৃষি দপ্তর ও কিষাণ মান্ডির চত্বরে কৃষকেরা হন্যে হয়ে ঘুরলেও মেলেনি উত্তর। বর্তমানে কৃষকেরা বিঘা প্রতি 38 থেকে 40 হাজার টাকা খরচ করে আলু চাষ করলেও দাম নেই। খরচের অর্ধেক দামও উঠছে না। তৃণমূলের রাজত্বে আলুর গড়ে এ পর্যন্ত 134 জন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তা সত্ত্বেও সরকার নির্বিকার। ফোরেদের নিয়ন্ত্রণে আলুর বাজার ছেড়ে দিয়ে নীরব থাকছে। প্রতিকারে জেলার 2 স্থানে সড়ক রাস্তায় আলু ঢেলে অবরোধ সহকারে বিক্ষোভ দেখায় প্রতিকার চেয়ে কৃষকেরা। শেষে খেলার খবর। আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে মরক্কোর বিরুদ্ধে 1-0 ব্যবধানে জেতে সেনেগাল, কিন্তু ফাইনালের 2 মাস পর সেনেগালের খেতাব কেড়ে নিয়ে মরক্কোকে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সিএএফ। তার প্রতিবাদে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনেগালের ফুটবল সংস্থা। 28 মার্চ থেকে সাইপ্রাসে শুরু হওয়ার কথা ঐতিহ্যবাহী ক্যান্ডিডেটস দাবা, কিন্তু এই প্রতিযোগিতায় আদৌ অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন কেনেডু হাম্পি। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সাইপ্রাসে এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছেন ভারতীয় গ্র্যান্ড মাস্টার। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।